করে সিনথেটিক হরমোন ইউজ করার পরে আপনি 8 থেকে 9 ঘন্টা পরে মিল্কটা কালেকশন করতে পারবেন। এটা প্লাস্টিকের যে কোনো একটা পাত্রের মধ্যে এটা আপনি প্রিজার্ভ করতে পারেন ফ্রিজে 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। আমাদের মিল্ক ব্যাংক করার মেইন উদ্দেশ্যটাই আসলে ইনব্রিডিং রোধ করা। সর্বোচ্চ দূরবর্তী অঞ্চলেও কিন্তু আমি ওই 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে প্রিজার্ভ করে আমি মিল্কটা সেখানে পৌঁছে দিতে পারি। তো আমরা আশা করছি যে পরবর্তীতে যদি এই মিল্ক প্রিজার্ভ করার ব্যবস্থাটা সারা বাংলাদেশে চালু করা যায় এবং এই মিল্ক এক হ্যাচারি থেকে নিয়ে গিয়ে যদি আর এক হ্যাচারির মেয়ে মাছের সাথে যদি মানে কি বলবো যে ক্রস করানো হয়, সেক্ষেত্রে একসময় বাংলাদেশ হয়তো ইনব্রিডিং সমস্যা একেবারেই আর থাকবে না। বিষয়গুলো যেন অনেকটাই চোখ খুলে দিয়েছে হ্যাচারি মালিকদের। যেরকম আমরা ইনব্রিডিং করতাম, ইনব্রিডিং সম্পর্কে তখন ধারণাটা অত ক্লিয়ার ধারণা ছিল না যে ইনব্রিডিং আবার ডিম দিচ্ছে, মাছ হচ্ছে, এরকম একটা হইলেই তো হচ্ছে। কিন্তু যখন ওয়ার্ল্ড ফিশ আমাদের এই প্রজেক্ট নিয়ে এসছে আমাদের কাছে, তখন দেখলাম যে ইনব্রিডিং এই প্রবলেমটা একটা মেজর প্রবলেম। এখানে বলে রাখা দরকার, দেশের কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রে হালদা নদীর সংগ্রহ করা ডিম থেকে রেণুপোনা উৎপাদনের হার বাড়ানো ও মৃত্যুহার কমিয়ে আনতে নতুন প্রযুক্তিতে গড়ে তোলা হয়েছে ভ্রাম্যমাণ হ্যাচারি। হালদাপাড়ে এ পর্যন্ত 31টি মোবাইল হ্যাচারি ডিম ছাড়ার মৌসুমে রেণু উৎপাদনে কাজ করছে, যার মধ্য দিয়ে হালদার পোনার উৎপাদনও অনেক বেড়ে গেছে। ওয়ার্ল্ড ফিশ সেন্টারের দ্বারা আমাদের ক্ষতি হয়নি, খুব ভালো লাভ হয়েছে, কিন্তু ক্ষতি হতেছে এই কারণে মনে করো আমাদের টাঙ্কির প্রয়োজন আছে 100টা, আমরা টাঙ্কি হয়েছে 60টা। ওইখানে তো রানি করতে করতে আমরা ডিম কিছু নষ্ট হয়ে গেছে, ওই খাদায় এইখানে ফুটছে বাবা 24 ঘন্টা পর রেণুগুলি আর কি ফুটার পর 5 দ্বারায় আমরা ডিমগুলো ওই ইয়ার মধ্যে কোনার মধ্যে নিয়ে যাই। যেটুকু আমাদের ক্যাপাসিটি আছে এর চেয়ে আমরা আরো 3 গুণ বেশি পাইছি। তা কি করব, আমরা 3 ভাগের 1 ভাগ পড়েছি এখানে, আর 2 ভাগ পড়েছি আপনার ওই সনাতন পদ্ধতিতে, আগের আবার কুয়োর মধ্যে পড়েছি। কার্প জাতীয় মাছের উৎপাদন পদ্ধতির পাশাপাশি এদেশের গুরুত্বপূর্ণ রপ্তানি খাত চিংড়ি শিল্পেও সাম্প্রতিক সময়ে নতুন কিছু কারিগরি উৎকর্ষ যোগ হয়েছে। খুলনার কুয়েত খ্যাত দক্ষিণাঞ্চলের চিংড়ি চাষের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই এক ধরনের হতাশা বিরাজ করছে। ভাইরাসের আক্রমণে বহু চিংড়ি ঘের উজাড় হয়ে গেছে। সে সঙ্গে বিদেশের বাজারে আমাদের চিংড়ির মান নিয়ে কখনো কখনো প্রশ্ন উঠেছে। এই সংকট সমাধানের জন্যই চিংড়ি চাষ অধ্যুষিত বাগেরহাটের চিতলমারিতে চলছে নানা কার্যক্রম। ভাইরাস মুক্ত পোনার ব্যবহার এবং সঠিক ব্যবস্থাপনা অনুসরণের জন্য সচেতন করে তোলা হচ্ছে প্রান্তিক চিংড়ি চাষীদের। আজকের আমাদের আলোচনা হচ্ছে পানির গুণাগুণ, পানিতে কি কি গুণ থাকা দরকার আমাদের বাগদা চাষের জন্য। এই চিতলমারি উপজেলার ওয়ার্ল্ড ফিশের ফিড দ্য ফিউচার অ্যাকোয়াকালচার প্রকল্পের আওতায় কাজ করছেন 10 জন কর্মী। এক একজন কর্মী 250 জন চিংড়ি চাষীকে নিয়মিতভাবে এই প্রশিক্ষণ দেওয়ার কাজটি করে চলেছেন। এর পাশাপাশি তারা চাষীদের মাঝে বিতরণ করছেন ভাইরাস মুক্ত পোনা। আমাদের এই পিসিআর টেস্টের যে পোনাগুলো আমরা চাষীদের দিচ্ছি, এই পোনাগুলো শতকরা 80% বাঁচার সম্ভাবনা থাকে। চাষের পরের রেজাল্টটা কি দেখছেন আপনারা? চাষের পরে আমাদের এই ভাইরাস মুক্ত পোনা যাদের দিছি তারা খুবই সফলতা অর্জন করেছে এবং তারা বলছে যে ভালো মোটা তাজা হচ্ছে মাছগুলো। ভাইরাস থাকছে না, ভাইরাস থাকছে। আর যারা নদীরটা নিচ্ছে, নদীরগুলো এই একটু আগেও আমাকে একজন বললেন যে আমি 6000 পোনা দিছি, মাত্র 13টা মাছ পাইছি। তো তাহলে সে তো আপনাদের এই ট্রেনিংটা লুফে নেওয়ার কথা, তাহলে আসছে না। সে বলছে যে আমি তো জানতাম না আপনাদের এরকম ট্রেনিং হয়, তো আমি এবার নিশ্চয়ই আপনাদের এই ট্রেনিং এ যুক্ত থাকবো এবং আমি আপনাদের পরামর্শ মতো ঘের করব। এই এলাকার পুরনো চিংড়ি চাষী নিরঞ্জন কুমার মণ্ডল, কথা হলো তার সঙ্গে। কোনো রোগ নাই, দেখেন না চকচকে দেখাচ্ছে, মাছের কালার খুব ভালো। ও কালারের জন্য বোঝা যায় না? বোঝা যায়। এবং এই পাছায় এই জায়গাটা স্পট পরে, একটা সাদা স্পট, কেন? ওই ভাইরাস যদি লাগে এটা আমরা বুঝতে পারি। এবং এই দাড়িগুলো, এই যে দাড়ি দেখছেন, এই দাড়িগুলো কাটা হয়ে যায়। কিন্তু এবার আমাদের সব মাছের এই দাড়ি, আমরা যেটাকে দাড়ি বলি, এগুলো ঠিক আছে এবং ঠেংগুলো ঠিক আছে, কাছায় কোনো নাই, স্পট নাই। দেখেন একটা মাছেরও স্পট নাই। এই যে মাছ, মাছের খুব ভালো, কালার ভালো এবং মাছ সতেজ। আর মাছের এই সময়ের মধ্যে যতটুকু বাড়ার কথা ছিল তার চেয়ে বেশি নাকি? বেশি বাড়ছে, কিন্তু আশানুরূপ বাড়েনি। এবার খুব গরম ছিল, জল গরম হয়ে যায় আমাদের এলাকায়, একটু হয়েছে। তারপরেও খুব ভালো ফলন পাবো।
বাগেরহাটের মতো এই লবণাক্ত অঞ্চলেও মিঠা পানির ছোট মাছের চাষ চলছে একই রকম কারিগরি সহযোগিতায়। দেশি জাতের ছোট মাছের সুস্থ পোনা বিতরণ সহ চাষ ব্যবস্থাপনা সম্পর্কে দেয়া হচ্ছে নতুন ধারণা, যা একদিকে প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থসামাজিকভাবে এগিয়ে নিচ্ছে, অন্যদিকে পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর ক্ষেত্রে রাখছে বড় অবদান। সাদা মাছের প্রশিক্ষণ পাইয়া আমি সেই প্রশিক্ষণ অনুসারে চাষ শুরু করছি। প্রশিক্ষণটা কে দিল? সাথে আমরা এই যে ওয়ার্ল্ড ফিশ মারফতে প্রশিক্ষণটা পাই। আর কি কি সুবিধা দিয়েছে তারা? আর ওই মলা মাছ দিচ্ছে 1 কেজি, তার থেকে আমি প্রায় 1 মণ মলা মাছ এখান থেকে বিক্রি করে দিচ্ছি অলরেডি 3 টাকা কেজি হিসেবে। 1 কেজি মলা মাছের পোনা দিছে? আচ্ছা। আরো যে আছে আমি ফিরে পুনরায় টান দিতে পারলে আমার আরো প্রায় 1 মণ মাছ এখান থেকে উঠে আসবে এই মলা মাছ। আস্তে আস্তে সাদা মাছের চাষে সবাই ফিরে আসতেছে। দেখা যাচ্ছে যে এই চিংড়িতে এই সমস্যার কারণে আর সবচেয়ে বড় সমস্যা আছে ভাইরাস। ওয়ার্ল্ড ফিশ সেন্টার থেকে আমাদের এই বছর কিছু মাছ দিছে আমার 359 কেজি রুই, কাতল এবং মির্গা। ওয়ার্ল্ড ফিশ থেকে আমাদের 25 জন 30 জনের মতো আমি একই সাথে আমরা ট্রেনিং করছি, তারাও এরকম চাষ করছে। উন্নত পদ্ধতিতে সাদা মাছের চাষ সম্প্রসারণে প্রান্তিক কৃষকদের সংগঠিত করতে এখানে ওয়ার্ল্ড ফিশের পক্ষে কাজ করছেন বেশ কয়েকজন। 250 চাষিকে এই প্রযুক্তিতে, উন্নত প্রযুক্তিতে চাষ করানো হচ্ছে। তার ভিতর আমরা ডেমো দিচ্ছি, এবার হচ্ছে চিতলমারিতে দিচ্ছি 3টে। চাষিরা কি এই কাজে আগ্রহী হচ্ছে? খুবইভাবে আগ্রহী। আরো ব্যতিক্রম একটি সাফল্যের চিত্র চোখে পড়ল যশোরের পাকদিয়া এলাকায়। সেখানে মুক্তেশ্বরী নদীতে খাঁচায় মাছ চাষ করে জীবনমান পাল্টে ফেলছেন প্রান্তিক নারীরা। কেজ কালচার কবে শুরু করছেন আপনারা? 1 বছর পরিনি আর কি। কয়টা ফসল হয়েছে? দুই চাষ বিক্রি হয়ে গেছে। 2 চাষ বিক্রি হয়ে গেছে। প্রথমবার কত টাকা বিকছিলেন? মানে খরচ বাদ দিয়ে হলো 38,000 টাকা লাভে ছিল। কত? 38। পরে কি করলেন এই টাকা দিয়ে? এই টাকা দিয়ে কেউ ছাগল কিনেছে, কেউ গরু কিনেছে, কেউ সেলাই মেশিন কিনেছে। এখানেও সম্ভব করে তুলেছে ফিড দ্য ফিউচার এগ্রিকালচার প্রকল্প। চাষটা শিখছেন কি করে? কারা শিখাইছে? আচ্ছা, আপনাদের এটা দেখে অন্য জায়গায় হইতেছে নাকি না আপনারাই? আপনারা আমার বাপের বাড়ি দেখে গেছে, দেখি যাই এখন। আচ্ছা, এটা দেখে কি ওরাও করা শুরু করছে? কমলপুরা রাজবাড়ি গেছে তো খাসা। আচ্ছা আচ্ছা। বাংলাদেশের বিভিন্ন জেলাতে এটি হয়, চাঁদপুরে ব্যাপকভাবে এখন ডাকাতিয়া নদীতে কেজ কালচার হচ্ছে। আমরা মেঘনায় কেজ কালচার দেখিয়েছি। সেই সমস্ত এলাকাগুলোর কলকারখানা বর্জ্যের ফলে সেই মাছ চাষ ব্যাহত হয় ব্যাপকভাবে এবং সেখান থেকে সেগুলো আস্তে আস্তে নির্মূল হয়ে যায়। এই বিষয়গুলোর দিকে একটু দৃষ্টি দিলে বাংলাদেশে বর্ষা মৌসুমের যে 3-4 মাস পানি থাকে সেগুলো কেজ কালচারের আওতায় আনা যায়। এভাবেই মাছ চাষ শিল্পের সকল ক্ষেত্রেই যোগ হয়েছে নতুন কিছু প্রযুক্তি, যা দেশের প্রাণীজ আমিষের ঘাটতি পূরণ, মৎস্যজাত রপ্তানি বাণিজ্য তথা কৃষি অর্থনীতির জন্য বড় এক অগ্রগতি। দেশের মৎস্য সংশ্লিষ্ট সরকারি গবেষণা এবং সম্প্রসারণ প্রতিষ্ঠান থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে বেসরকারি সংস্থা, সর্বোপরি হ্যাচারি মালিক ও খামারিরা পদ্ধতিগত নতুন শিক্ষাগুলো অনুশীলন এবং ব্যাপক সম্প্রসারণে উদ্যোগ নেবে, এটাই আমাদের প্রত্যাশা। কৃষি সমস্যা, তথ্য এবং উন্নয়ন সম্পর্কিত কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে লিখতে পারেন। পরিচালক হৃদয় মাটি ও মানুষ, জিপি বক্স নাম্বার 2433, ঢাকা 1000, বাংলাদেশ, এই ঠিকানায়। কথা হবে আগামী শনিবার একই সময়ে চ্যানেল আইতে হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা, খোদা হাফেজ। চলো বহুদূর, সব কনফিউশন